অবসের মধ্যে তোর আছে এই যে আমাদের মোলার প্রেগনেন্সি স্পেসিমেনটা আছে আর প্লাজেন্টাটা আছে। বেশিরভাগ জনকেই ধরে রাখ নর্মাল। আরেকটা প্লাজেন্টা কোথায় গেল? একটা এনেছিস কি? একটাই এনেছিস তো? টুইনেরটা এনেছিস, আর একটা এই তো হ্যাঁ। তাহলে অবসের মধ্যে হচ্ছে এই প্লাজেন্টা দুটো থাকবে, প্লাজেন্টা দুটো স্পেসিমেন, ঠিক আছে? বেশিরভাগ আমি বলে দিচ্ছি কোনটা কি। আর হচ্ছে এইটা থাকবে মোলারটা, মোলার প্রেগনেন্সি। তারপর আমি এক্সপ্লেন করে দেবো, ডেসক্রিপশনগুলো জানতে হবে, বাকি গাইনিতে এইগুলো থাকবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে তোদের মোলারটা দিয়ে আমি স্টার্ট করছি। মোলারের থিওরি ক্লাসটা তো তোদেরই নিয়েছিলাম মনে হয়। হ্যাঁ, না আবার কি আসিসনি? আচ্ছা ঠিক আছে, এবার দেখ যেরকম করে ইনস্ট্রুমেন্ট বা সবকিছুর একটা ডেসক্রিপশন হয় শুরুতেই, তাহলে যে কোনো স্পেসিমেন দেবে যখন টেবিলে বলতে বলবে তখন প্রথমেই বলতে হবে ডেসক্রিপশনটা। তাহলে এটাকে কিভাবে ডেসক্রাইব করবি, কি দেখতে পাচ্ছিস মানে অ্যাজ আ হোল সেটা আগে বলতে হবে। দিস ইজ আ স্পেসিমেন অফ ইউট্রাস, না না কখনোই নয়। দিস ইজ আ স্পেসিমেন অফ ইউট্রাস। দেখ পুরো ইউট্রাস দেখা যাচ্ছে, দুদিকে দুটো অ্যাডনেক্সা দেখা যাচ্ছে। অন কাট সেকশন ইট ইজ শোয়িং গ্রেপস লাইক ভেসিকল মোস্ট লাইকলি অফ মোলার প্রেগনেন্সি, ঠিক আছে? হ্যাঁ, মোস্ট লাইকলি অফ মোলার প্রেগনেন্সি, গ্রেপস লাইক ভেসিকল, হ্যাঁ। অন কাট সেকশন গ্রেপস লাইক ভেসিকল কামিং আউট মোস্ট লাইকলি অফ মোলার প্রেগনেন্সি, ঠিক আছে? তাহলে ডেসক্রিপশনটা এরকম হবে। স্যারের বই থেকে পুরো ডেসক্রিপশনটা পড়বি, মানে ওভারঅল সবারই এরকম সেম, কিন্তু তোকে আগে ওভারঅল স্ট্রাকচারটা বলতে হবে। ব্রড স্ট্রাকচারটা কি দেখছিস শুরুতেই দেখে কেউ বলবি না। হ্যাঁ, আরেক ধরনের মোলারের স্পেসিমেন হয় যেটা জারে শুধু ভেসিকল থাকে, ওই স্পেসিমেনটা এখানে নেই। ওইটা থাকলে তোকে বলতে হবে যে দিস ইজ আ স্পেসিমেন অফ গ্রেপস লাইক বা ভেসিকল লাইক স্ট্রাকচার মোস্ট লাইকলি মোলার প্রেগনেন্সি, এরকম বলতে হবে। কিন্তু এইখানে তুই ব্রড স্ট্রাকচার তুই ইউট্রাস দেখতে পাচ্ছিস। হ্যাঁ, এবারে তোকে নেক্সট কোয়েশ্চেন জিজ্ঞেস করবে যে এটার অপারেশন কি করা হয়েছে। এবার তুই বলবি হিস্টেরেক্টমি করা হয়েছে। তারপরে সেকেন্ড কোয়েশ্চেন আসবে যে টোটাল না সাব টোটাল। টোটাল আর সাব টোটালের আইডিয়া আছে তোদের? হ্যাঁ, টোটাল মানে সার্ভিক্স আমরা বাদ দিই, এখানে সার্ভিক্স দেখা যাচ্ছে আছে, তার মানে এটা টোটাল হয়েছে। সাব টোটাল মানে আমরা সার্ভিক্স হয় পার্ট অফ সার্ভিক্স থাকবে বা সার্ভিক্স থাকবে না, সেটা হচ্ছে সাব টোটাল, ঠিক আছে? আচ্ছা, আর এই অপারেশনটার আরেকটা কিছু স্টেপ করা হয়েছে, সেটা হচ্ছে বিএসও, হিস্টেরেক্টমি উইথ স্যালপিঙ্গো ওফারেক্টমি। কারণ আমরা দুদিকে এটা মাউন্ট আমরা করে নেবো, ঠিক আছে? মাউন্ট করলে এরকম ঝুলে থাকে, এই যে সুন্দর করে দাঁড়িয়ে আছে না স্পেসিমেন, দেখ গ্লাস রড দিয়ে এই জিনিসটা করা নেই বলে তোদের অ্যাডনেক্সাটা দেখতে একটু প্রবলেম হচ্ছে, ঠিক আছে? এটা মাউন্ট করে নিলে অ্যাডনেক্সাটা পরিষ্কার, ওইভাবেই রাখি স্পেসিমেন পরিষ্কার দেখা যাবে, তাহলে অ্যাডনেক্সা দেখা যাবে। তার মানে এর পুরো ওটিটার নাম কি হচ্ছে? TAHBSO, টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি উইথ বায়োল্যাটারাল স্যালপিঙ্গো ওফারেক্টমি, এটা করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এবারে সেকেন্ড যে কোশ্চেনটা আসবে এটা হলো তোর স্পেসিমেনের ডেসক্রিপশন। এবার সেকেন্ড কোশ্চেনটা আসবে যে ধর এই পেশেন্টটা যে তুই ওটি করেছিস, পেশেন্টটা তো কিছু একটা প্রেজেন্টেশন নিয়ে তোর কাছে এসেছিল, তাহলে মোস্ট কমন বা যাই হোক তো টিপিক্যাল প্রেজেন্টেশন কি হয় মোলার প্রেগনেন্সিতে? পেশেন্ট কি নিয়ে আসতেন? হ্যাঁ, না ফার্স্ট যেটা, না তারও আগে একটা কিছু হবে, পেশেন্ট একটা কিছু এসে, হ্যাঁ ঠিক আছে, ব্লিডিং, তোরা সিমটম বলছিস বল। অ্যামেনোরিয়া, তাহলে অ্যামেনোরিয়া হবে, ব্লিডিং হবে। যা এখানে আমরা এখানে ভেসিকেল দেখছি তো গ্রেপ লাইক, তাহলে এটাতে এই স্পেসিমেনটার জন্য একটা আনসার অ্যাড করে দিবি যে ব্লিডিং উইথ এক্সপালশন অফ ভেসিকেল বা গ্রেপস লাইক স্ট্রাকচার। হ্যাঁ, আর লোয়ার অ্যাবডোমিনাল পেন, আর তার সাথে ও যেটা বললো হাইপারএমেসিস গ্র্যাভিডেনাম, এই পেশেন্টটা টিপিক্যালি এই পেশেন্টের ক্ষেত্রে ওর প্রেজেন্টেশন ছিল হাইপারএমেসিস গ্র্যাভিডেনাম। হ্যাঁ, আছে এখনো পেশেন্টটা। হ্যাঁ, তার সাথে অ্যামেনোরিয়া ছিল, ওইটা যেটা ওটি করেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও না ওর বিশাল, হ্যাঁ সাইজটা অনেক বড় ছিল ইউট্রাসের, প্রায় 14 উইক সাইজ ছিল। তাহলে এটা হচ্ছিল ওর প্রেজেন্টেশন, ঠিক আছে? এবারে তোকে বলবে যে পেশেন্টকে তুমি এবার কি করবি, পেশেন্টকে ক্লিনিক্যাল এক্সামিনেশন করবি। পেশেন্ট আসছে তোর কাছে এরকম একটা প্রেজেন্টেশন নিয়ে, তাহলে ক্লিনিক্যাল এক্সামিনেশনে আমরা কি পাবো? না মানে প্রথমে বলবি জেনারেলাইজ এক্সামিনেশন, প্রথমে তোর প্যালার বিপি এগুলো বলতে হবে, তারপরে পার অ্যাবডোমিনালে আসবো। তাহলে আমরা প্যালার পেতে পারি, একটা পেশেন্ট ব্লিডিং এর অনেক দিন ধরে বা একটা সাডেন অনেকটা বাউট অফ ব্লিডিং এর হিস্ট্রি দিচ্ছে, তাহলে প্যালার একটা পেতেই পারি পেশেন্টের, পেশেন্ট প্যালার নিয়ে প্রেজেন্ট করেছে। আচ্ছা, আর ধর লো বিপি পেতে পারি, ধর যেগুলো প্রচুর ব্লিডিং নিয়ে আছে তারা কিছুটা শকে থাকে বা বিপি শকে না থাকলেও হাইপোটেনশন হয়ে থাকে, তাহলে লো বিপি পাবো, ট্যাকিকার্ডিয়া পাবো তার সাথে। এটা মোটামুটি আমরা জেনারেল এক্সামিনেশন করি তো এটা পাবো। এবার পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে, পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে আমরা অনেক সময় হাইট অফ ইউট্রাস মোর দেন জেস্টেশনাল এজ পেতে পারি, অনেক সময় সেটার সাথে ইকুয়ালাইজ করতে পারি, অনেক সময় কম পেতে পারি, ঠিক আছে? জেনারেলি কমপ্লিট মোলার প্রেগনেন্সিতে বেশি হয়,
জেস্টেশনাল ইউট্রাসের হাইট মোর দ্যান জেস্টেশনাল এজ হয়, তাহলে এটা হলো। আর পিভি এক্সামিনেশন, পিভি এক্সামিনেশন ওই ব্লিডিং পিভি পাবো, তার সাথে গ্রেপ লাইক ভেসাইকেল পাবো। আচ্ছা, এবারে বলবে তুমি তো এটা সাসপিশন তোমার, তো টেস্ট কি করবে? ধর পেশেন্ট এলো এমার্জেন্সিতে, হ্যাঁ বিটা ইসিজি না, একদম পেশেন্ট তোর কাছে এলো, কোশ্চেনগুলো ভালো করে বুঝতে হবে। এক্সামিনার তোর থেকে তুই একদম থিওরির মতো জেনারেল আনসার দিতে পারবি না, ভাইভাতে মাথায় রাখবি যে তোকে একটাই চান্স দেবে, তোকে আসা মাত্রই বলবে এমার্জেন্সিতে তুমি বসে আছো অ্যাজ আ ডক্টর, পেশেন্ট তোমার কাছে এইটা নিয়ে এলো, ফার্স্ট টেস্ট তুমি কি করতে দেবে? ইমিডিয়েটলি তুই কি দেখবি? ইউপিটি, এটাই আনসার হবে তোর। আচ্ছা, পেশেন্টকে আমি ইউরিনারি প্রেগনেন্সি টেস্ট করতে দেবো, কেউ বলবি না যে ব্লাড ফর বিটা ইসিজি ইউএসজি, তারপরে তুই ব্লাড ফর বিটা ইসিজি ধর আমি আজ পাঠালাম, রিপোর্ট আসে 48 আওয়ার্স পর, অবভিয়াসলি ওটা পাঠাবো, কিন্তু ইমিডিয়েট তো আমি রেজাল্ট পাচ্ছি না, তাহলে ইউপিটি এর পজিটিভ পাবো। আচ্ছা, একটা এমনি থিওরি কোশ্চেন বলে রাখছি, কিছু কিছু পেশেন্টের কি হয়, ধর এরকম প্রেজেন্টেশন, তুই তুই পুরোপুরি গেস করছিস যে হ্যাঁ এর মোলার প্রেগনেন্সি হয়েছে, কিন্তু আমরা অনেক সময় ইউপিটি নেগেটিভ পাই, ঠিক আছে? বই দেখবে এটা হুক এফেক্ট বা প্রোজন ফিনোমিনন বলে একটা জিনিস আছে। এদের ক্ষেত্রে কি হয়, এদের ক্ষেত্রে প্যাথোজেনেসিসটা বলতে গেলে এখন অনেক থিওরি ক্লাস হয়ে যাবে, এদের ক্ষেত্রে কি হয়, ব্লাড ভেসেলস থাকে না, কিন্তু এক্সেসিভ অ্যাবনর্মাল ট্রোপোব্লাস্টিক প্রলিফারেশন হয়, মানে এই যে টিস্যুটা আমি দেখছি না, এই যে টার্সিয়ারি ভিলাই হচ্ছে, এক্সেসিভ ট্রোপোব্লাস্ট হচ্ছে, তারপরে কি হচ্ছে, একটা জিনিস বডিতে এক্সেসিভ অ্যামাউন্টে বিটা ইসিজি থাকছে, ওই জন্য কি হয় অনেক সময় এত বেশি অ্যামাউন্টে বিটা ইসিজি হয়ে যায় যে প্রোজন ফেনোমেননের জন্য ইউপিটিটা অনেক সময় নেগেটিভ হয়, ওটার ডিটেলসে আমি যাচ্ছি না। তো এইটা কিছু কিছু ক্ষেত্রে পেশেন্টের ফাইন্ডিংস থাকে, কিন্তু তোর সাসপিশন যে হ্যাঁ আমার এর মনে হচ্ছে মোলার প্রেগনেন্সি, ঠিক আছে? এবার নেক্সট কোয়েশ্চেন করবে যে তাহলে কি ইউপিটি তোমার কনফার্মেটরি? কনফার্মেটরি কখনোই নয়, তাহলে ইউএসজি, কনফার্মেটরি অলওয়েজ ইউএসজি। ইউএসজি তে আমরা অ্যাবসেন্ট ফিটাল পোল, অ্যাবসেন্স অফ ফিটাস আর স্নোস্টর্ম অ্যাপিয়ারেন্স পাবো। আর তার সাথে আমরা অনেক সময় আরেকটা কি পেতে পারি, বাইল্যাটারাল থিকালিউটিং সিস্ট। থিকালিউটিং সিস্ট এটা এ করে নে মাথায়, এটা ভালো করে মেমোরাইজ করে নে, টার্মটা কিন্তু আসে, এটাও কিন্তু ওই এক্সেসিভ বিটা ইসিজির জন্য হয়, ওভারিতে থিকালিউটিন সিস্ট পেতে পারি, এগুলো আমার ইউএসজি ফাইন্ডিংস, ঠিক আছে? আচ্ছা, এরপর পেশেন্টের রুটিন ব্লাড টেস্ট পাঠাবো, অবশ্যই ব্লাড ফর বিটা ইসিজি পাঠাবো, আমাকে দেখতে হবে বিটা ইসিজি একদম ল্যাক্সে থাকে, 5 লাখ, হ্যাঁ 6 মোর দ্যান 1 লাখ থাকবে, হ্যাঁ এরকম থাকবে। আচ্ছা, রুটিন ব্লাড আমরা সব পেশেন্টের করাই, রুটিন ব্লাড তুই বললি এলএফটি, আর কি কি তার সাথে ব্লাড টেস্ট কিছু? হ্যাঁ হ্যাঁ, থাইরয়েড প্রোফাইল, কেন থাইরয়েড কেন ইনক্রিজ হয়ে থাকে? বিটা ইসিজি থাইরয়েডের দুটো চেন আছে আমার, এই সরি বিটা ইসিজি দুটো চেন আছে, সেটা সিমিলারাইজ করে হচ্ছে, হ্যাঁ তো ওই জন্য আমাদের কিন্তু হ্যাঁ এইচপিএল হরমোনও বেড়ে থাকে, এগুলো সব বেড়ে থাকে, হ্যাঁ তো এই জন্য থাইরয়েড প্রোফাইল করবো। আর এটা যেটা বললি চেস্ট এক্সরে, কারণ আমার চেস্ট ইনভলভমেন্ট, ধর মেটাস্টাসিস হয়ে গেল, চেস্ট ইনভলভমেন্ট, সেক্ষেত্রে কিন্তু এটাও একটা বলবি ক্লিনিকের ফিচারে যে অনেক সময় পেশেন্ট কাফ হিমোপটিসিস নিয়েও প্রেজেন্ট করে, ধর লেট ইয়েতে প্রেজেন্ট করে, লেট স্টেজে প্রেজেন্ট করছে, তখন এগুলো পাওয়া যায়, ঠিক আছে? তাহলে এইগুলো হবে তোর পরপর ক্রস কোশ্চেন। এবার এইটা অফপিতেও আসতে পারে, তোর লিখে দিল পরপর ক্রস কোশ্চেন যে এগুলো কি, তাহলে প্রথম কি বললাম, ডিসক্রাইব করা স্পেসিমেনটাকে। আচ্ছা, এবারে তোকে জিজ্ঞেস করবে, ধর তোর ডায়াগনোসিস হয়ে গেল মোলার প্রেগনেন্সি, এবার তোকে জিজ্ঞেস করবে যে এইটাই কি এর আইডিয়াল ট্রিটমেন্ট? মোলার প্রেগনেন্সি ধর তুই পেলি ইউএসজি তে, তাহলে আমরা ফার্স্ট ট্রিটমেন্ট কি করি? থিওরি ক্লাসে কি বলেছিলাম, ট্রিটমেন্ট অফ চয়েস কি? মোলার প্রেগনেন্সি আমি ডায়াগনোসিস করেছি, ডায়ালেটেশন নয়, হ্যাঁ সাকশন। ডায়ালেটেশন কেন করি না? ডায়ালেটেশন সাকশন ইভাকুয়েশন, এত বেশি থিনিং হয়ে যায় না ইউট্রাসের লাইনিংটা, তো হাই চান্স অফ পারফোরেশন। যেই মুহূর্তে তুই ওভাম দিই, তো আমরা ওভাম ইউজ করি তো ডায়ালেটেশন ইভাকুয়েশনে, যখন এই ইনস্ট্রুমেন্ট পড়িয়েছিলাম তখন বলেছিলাম ওভামে তখন এদের এত থিনিং হয়ে যায় ইউট্রাসটা যে বলবি হাই চান্স অফ পারফোরেশন, ওই জন্য আমরা সবসময় সাকশন করি। সাকশন ক্যানিউলাটা দেখেছিস তোরা সবাই, টিপটা কিরকম ব্লান্ট, এরকম গোল মতো টিপটা, তো সাকশন ক্যানিউলাটা দেখেছিস তো? দেখিসনি? সাকশন ক্যানিউলা কেন দেখিসনি? এ বাবা, এইসব এখন পরীক্ষার আগে বলে তো টেনশনের ব্যাপার হয়ে যাবে রে। এই যে দেখিসনি বলছিস, এই যে হ্যাঁ দেখেছিস তো সবাই, ইনস্ট্রুমেন্টগুলো কি দেখিসনি এখনই বলে দিবি, তাহলে একবার ছবিগুলো আছে দেখিয়ে দিবি। আচ্ছা, তাহলে আমরা সাকশন ইভাকুয়েশন করি, এটাই হচ্ছে আইডিয়াল ট্রিটমেন্ট। তারপর কি করি আমরা, যে মেটেরিয়ালটা পেলাম প্রোডাক্ট অফ কনসেপশন বা গ্রেপ লাইক স্ট্রাকচার যাই বলি, তো সাকশন করা যে মেটেরিয়ালটা সেটাকে আমরা হিস্টোপ্যাথোলজির জন্য পাঠাই।
তাহলে আমার ট্রিটমেন্টে এসে হলো সাকশন ইভাকুয়েশন হচ্ছে আমার আইডিয়াল ট্রিটমেন্ট। ওটাই আইডিয়াল ট্রিটমেন্ট, কিন্তু এর হিস্টেরেক্টমি কেন করা হয়েছে ওটা পরে কোশ্চেনে আসবে। এবারে ফলো আপ। ফলো আপে আমাদের কি কি লাগে? দুটোই জিনিস লাগে। একটা হচ্ছে সিরিয়াল বিটা ইসিজি। সিরিয়াল বিটা ইসিজি কথাটা একদম মাথার মধ্যে ঢুকিয়ে নিবি, ওই টার্মটাই বলতে হবে, শুধু বিটা ইসিজি নয়, সিরিয়াল বিটা ইসিজি ইন্টারভেল এভরি, প্রথমে এভরি উইক করব। কতক্ষণ করব? টিল আপ টু, না 6 মান্থ, ওটা তো তুই এটা জেনারেল আনসার দিয়ে দিলি, বল আপ টু, না 3 কনসিকিউটিভ নরমাল ভ্যালু। বিটা এইচসিজি নরমাল ভ্যালু হচ্ছে 5 or less than 5, less than 5 মানে নন প্রেগনেন্ট। যতক্ষণ না আমি, ধর তুই 5 পেয়ে গেলি, ও ধর 4 বার করালি, 4 বারে তুই 5 পেয়ে গেলি, তুই কি ওখানে বন্ধ করে দিবি? না, ওই নরমাল ভ্যালুটার আরো 3টে কনসিকিউটিভ। তাহলে এই টার্মগুলোর, এই মানে সেন্টেন্সগুলোর কোনো অল্টারনেটিভ হয় না, এগুলো মনে রাখবি একদম। 3 কনসিকিউটিভ নরমাল ভ্যালু অবধি আমরা বিটা এইচসিজি করাবো। এবার বলে যে ইন জেনারেল কতদিন লাগে? ইট টেক্স 9 উইকস টু বিকাম নর্মাল। জেনারেলি 9 উইকস লাগে নর্মাল আসতে ভ্যালুটাকে। আনসারে কখনো 9 উইকস বলবি না। ধর কারো 12 উইকস লাগছে, কারো নর্মাল এলোই না, ইনক্রিজিং ট্রেন্ড গেল, এটা একটা। আরেকটা কি, এই যে আমি প্রোডাক্টটা বের করলাম, বডি থেকে আমরা যাই প্রোডাক্ট বের করি আমরা কোথায় পাঠাই? প্যাথোলজি, হিস্টোপ্যাথোলজি। তাহলে হিস্টোপ্যাথোলজি, এবার হিস্টোপ্যাথোলজি তোকে রিপোর্ট দেবে যে ওটা মোলার প্রেগনেন্সি ছিল, কমপ্লিট মোল, ইনকমপ্লিট পার্শিয়াল মোল, নাকি কোরিওকার্সিনোমা। ঠিক আছে, এটা হলো হচ্ছে পেশেন্টের ফলো আপ। ঠিক আছে, এরপর তোদেরকে জিজ্ঞেস করবে যে তাহলে এই পেশেন্টের এই ট্রিটমেন্ট করা হয়েছে কেন। এবার তুই এখানে কি দেখতে পাচ্ছিস? পুরো ইউট্রাস বাদ হয়েছে, তার সাথে অ্যাডেনেক্সা আছে, মানে ওভারি আছে। তাহলে পেশেন্টের এজ তোকে গেস করতে বলবে 45 or above, আর ফ্যামিলি কমপ্লিট। হ্যাঁ, তার জন্য এটা নট আইডিয়াল ট্রিটমেন্ট, বাট ওর জন্য এটা বেস্ট ট্রিটমেন্ট। কারণ এটা দেখা গেছে রিসার্চে, এটা জিজ্ঞেস করবে না, দেখা গেছে রিসার্চে যে কিছু পার্সেন্টেজ চান্সেস অফ কোরিওকার্সিনোমা বা মেটাস্ট্যাটিক কার্সিনোমা ডিক্রিজ করে হচ্ছে, হ্যাঁ কত বললি তুই? হ্যাঁ, হিস্টেক্টমি করলে ডিক্রিজ করে। কোথাও লেখা নেই যে হিস্টেক্টমি আইডিয়াল ট্রিটমেন্ট, কিন্তু এটা পাওয়া গেছে যে ওটা ডিক্রিজ করেছে ফিউচার চান্সেস অফ মেটাস্ট্যাটিক কার্সিনোমা। ঠিক আছে, তাহলে এটা হলো। এইবারে তোর বাকি তো থিওরি কোশ্চেন, এতটা টাইম হবে না। থিওরিটা পড়েছিস সবাই মোলার প্রেগনেন্সির? আর কি কি পড়েছিস থিওরিতে? প্রথম হচ্ছে তোর ক্লাসিফিকেশন। মোলার প্রেগনেন্সির একটা এইচ মোলের একটা ওভারল্যাপিং WHO ক্লাসিফিকেশন আছে। জিটিডি হচ্ছে ব্রড হেডিং, জিটিডি জেস্টেশনাল ট্রোফোপ্লাস্টিক ডিজিজ। হ্যাঁ, তুই এইভাবে দুভাবে ভাগ করবি, ইজি হয়ে যাবে। জিটিডি কে তুই দুভাগে ভাগ কর, একটা হচ্ছে মোলার প্রেগনেন্সি কর, একটা জিটিএন কর, জেস্টেশনাল ট্রোফোপ্লাস্টিক নিওপ্লাসিয়া। মোলার প্রেগনেন্সির মধ্যে তোর চলে আসছে কমপ্লিট মোল, পার্শিয়াল মোল, আর জিটিএন এর মধ্যে তোর আসছে তখন কি ইনভেসিভ মোল, কোরিওকার্সিনোমা, পিএসটিটি আর এপিথেলয়েড টিউমার, এই চারটে চলে আসছে। এটাকে এই জন্য বলা হচ্ছে ওভারল্যাপিং ক্লাসিফিকেশন, কারণ এদিকে তোর মোল আসছে, এদিকেও মোল আসছে, কিন্তু এটা কি, এটা কমপ্লিট আর পার্শিয়াল মোল, এটা কিন্তু বিনাইন। এইদিকে যখনই জিটিএন এর আন্ডারে আসছে তখন ওটা হয়ে যাচ্ছে ইনভেসিভ মোল। হ্যাঁ, বাকি কোরিওকার্সিনোমা আর এই দুটো, পিএসটিটি প্লাজেন্টাল সাইট ট্রোফোপ্লাস্টিক টিউমার আর এপিথেলয়েড টিউমার। ঠিক আছে, এর ক্লাসিফিকেশনটা মনে রাখতে হবে। আর একটা হচ্ছে তোর খুব 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 ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তুই যে ফলো আপ করলি, এবার ক্রাইটেরিয়া টু ডায়াগনোস ওয়েদার ইট ইজ কোরিওকার্সিনোমা অর নট। এবার 3টে ক্রাইটেরিয়া আছে। ফার্স্ট ক্রাইটেরিয়া তো তোর হিস্টোপ্যাথোলজি প্রুভেন কোরিওকার্সিনোমা, তুই হিস্টোপ্যাথোলজি পাঠালি, তোকে বলেই দিল যে ওটা কোরিওকার্সিনোমা। আর দুটো ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে ডিপেন্ডিং অন বিটা ইসিজি ভ্যালু। তুই সিরিয়াল বিটা ইসিজি করাচ্ছিস তো, এবার নর্মালি কি হওয়া উচিত যদি মোলার প্রেগনেন্সি হয়? ডিক্রিজিং ট্রেন্ডে থাকবে। তুই দেখছিস যে 4 or more প্লেটিউ, ধর তোর বিটা ইসিজি প্রথমে ছিল 2 lakhs, তারপর তুই সেকেন্ড টেস্টটা করালি 1,50,000, তুই ভাবলি যে ওটা ডিক্রিজ করছে, তারপর তুই টেস্ট করাচ্ছিস 1,50,000, 1,50,000, তুই দেখছিস যে 4 or more অবজারভেশনে ওটা প্লেটিউ অ্যাচিভ করে গেছে। তো ওটা তোকে দেখতে হবে 3 or more অকেশন, 3টে বা তার বেশি অকেশনে তুই দেখলি যে ওটা প্লেটিউ ভ্যালুতে আছে। আর আরেকটা হচ্ছে ইনক্রিজিং ভ্যালু, 2 or more অকেশনে তুই দেখলি 3টে বা তার বেশি ইনক্রিজিং ভ্যালু হচ্ছে। মানে ধর তুই প্রথমে 2 লাখ পেলি, তারপর তুই দেখছিস 4 লাখ 5 লাখ করে ওটা বেরিয়ে যাচ্ছে, তারপর তুই একদম ইমিডিয়েটলি ভাববি যে এটা কোরিওকার্সিনোমার দিকেই যাচ্ছে। হ্যাঁ, আর বেশি আমি থিওরি বলছি না, থিওরি থেকে কিন্তু ভালো আনসার দিতে পারলে কোশ্চেন করে, কারণ মোলার এটা দেখিয়ে তো আর বেশি কিছু কোশ্চেন করার নেই। তাহলে এটা জিজ্ঞেস কর কি বুঝতে পারলি না। তাহলে এটা তোদের অবস টেবিলে থাকবে মোলার প্রেগনেন্সি। ঠিক আছে, প্লাজেন্টা ছাড়াও আরেকটা, সেটা হচ্ছে মোলার প্রেগনেন্সি, আইইউএফডি এবার রাখা হয়নি। এরকম ভাবে ডেসক্রাইব করবি, দিস ইজ আ স্পেসিমেন অফ ইউট্রাস উইথ অ্যাডেনেক্সা অন কাট সেকশন, ইট ইজ শোয়িং
grapes like structure most probably of molar pregnancy. মোস্ট প্রবাবলিটা বলবি কারণ আমরা তো গ্রস ফাইন্ডিং দেখছি, এটা তো এইচপি রিপোর্ট নয়, তো সবসময় ওইটা ওইভাবেই বলতে হয়, ঠিক আছে। তাহলে এটা হলো তো মোলার প্রেগন্যান্সি, ঠিক আছে। আচ্ছা নেক্সট স্পেসিমেন আসি। তুমি এটা বন্ধ করো না একবার, বুঝতে পারছি সেটা প্লাজেন্টা, তাহলে এটাকে কিভাবে বলবি? প্লাজেন্টা অফ প্লাজেন্টা অ্যান্ড মেমব্রেনস, একদম মেমব্রেনস বলবি, কেউ মেমব্রেন বলবি না, হ্যাঁ মাল্টিপল থাকে ওটা প্লুরালে বলবি। আচ্ছা এবারে দিস ইজ আ স্পেসিমেন অফ নর্মাল প্লাজেন্টা, এটা দেখেই বোঝা যাচ্ছে নর্মাল, এটা নর্মাল প্লাজেন্টা বলবি, ঠিক আছে। এবারে তোকে জিজ্ঞেস করবে, এরপর ক্রস কোশ্চেন আসবে যে কোনটা ম্যাটারনাল সারফেস কোনটা ফিটাল সারফেস। যেদিকে আম্বালিকাল কর্ডের ইনসারশন থাকবে, মেমব্রেনাস পার্ট থাকবে, ওটা হচ্ছে গ্লিসনিং মেমব্রেন থাকবে উইথ ব্লাড ভেসেলস অ্যাপ্রোচিং টুয়ার্ড আম্বালিকাল কর্ড, ওটা হচ্ছে আমার ফিটাল সারফেস, হ্যাঁ। আর যেদিকে এই যে তোর ফ্লেশি স্ট্রাকচার থাকবে, ফিশার্স থাকবে, কটলিডন, এটা কটলিডন, সেটা হচ্ছে আমার ম্যাটারনাল সারফেস, ঠিক আছে। এটা হচ্ছে তোর সেকেন্ড কোশ্চেন। আচ্ছা এবারে তোর থার্ড কোশ্চেন আসবে যে তুমি পরপর স্ট্রাকচার গুলো বলো কি আছে, তাহলে আম্বালিকাল কর্ড আছে, অ্যামনিওটিক মেমব্রেন আছে, ঠিক আছে, তারপর কোরিয়ন থাকে, তারপর কোরিও ডেসিডুয়াল স্পেস, কোরিওনিক প্লেট আর ডেসিডুয়া। এইদিকে একদম ভেতরে ম্যাটারনাল সাইডে অলওয়েজ, ম্যাটারনাল সাইড মানে তো ওটা আমার ইউট্রাসের সাইড, তো ওটা আমার ডেসিডুয়া, ঠিক আছে। এটা হচ্ছে তোর প্রথমে দেখে আইডেন্টিফাই করে প্লাজেন্টা থেকে কোশ্চেন। আচ্ছা এবারে তোর ক্রস কোশ্চেন শুরু হবে যে এটার এবার প্লাজেন্টা প্রথমে জিজ্ঞেস করবে ওয়েট কত, ওয়েট কত 500 গ্রাম, তারপরে তোকে জিজ্ঞেস করবে যে এই ডায়ামিটারটা কত, 15 to 20 সেন্টিমিটার নর্মাল প্লাজেন্টা, ঠিক আছে। মোটামুটি সেন্ট্রালি ইনসারশন হয় আম্বালিকাল কর্ড, এই ডায়ামিটারটা এগুলো সব স্যারের বইয়ে আছে, এগুলো যে এক্সামের আগেও পড়তে হয়, পড়ে নিবি। 15 to 20 সেন্টিমিটার। আচ্ছা উইথটা কত প্লাজেন্টার? না বাইরের দিকে হচ্ছে তোর ওটা 2.5 সেন্টিমিটার, যত ভেতরে আসছে ওটা 1 সেন্টিমিটার, ঠিক আছে। উইথটা বললাম ওরকম, হ্যাঁ। আচ্ছা এইবারে সেন্ট্রালি ওটা 1 সেন্টিমিটার হয়ে যাচ্ছে, এটা বলতে পারলে 2.5 বলতে পারলেও অনেক, যদি মনে রেখে বলতে পারিস, ঠিক আছে। ওয়েটটা মনে রাখবি, ওয়েটটা কিন্তু জিজ্ঞেস করে নর্মাল প্লাজেন্টার ওয়েট কত, 500 গ্রাম, এটা জিজ্ঞেস করে, হ্যাঁ। আচ্ছা এইবারে যেটা তোদের থিওরির কোশ্চেন সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ প্লাজেন্টা। আগের দিন ওটা তো তোদের জুনিয়র ব্যাচকে পড়িয়েছিলাম, ডেভেলপমেন্ট অফ প্লাজেন্টা গুলো, যেখানে 6 জন এসেছিল ক্লাসে, ডেসিডুয়া ব্লেজালিসের সাথে কোরিওনিক। ঠিকই বলছে, ও বলছে প্লাজেন্টা কখন হচ্ছে। দেখ বেজালিস, আমাদের ডেসিডুয়া আগে জানতে হবে, ডেসিডুয়া কতগুলো। আমাদের ডেসিডুয়াকে যদি আমরা ভাগ করি অ্যানাটমিক্যালি কি কি, একটা বেজালিস, একটা প্যারাইটালিস, একটা ক্যাপসুলারিস, ঠিক আছে। এবারে যে বেজালিস, ডেসিডুয়া বেজালিস যেটা, দেখ ক্যাপসুলারিস হচ্ছে আমাদের এমব্রায়োনিক পোল আছে, তো এমব্রায়োনিক পোলের অ্যানএমব্রায়োনিক পোলের সাইডে যেটা থাকে ইউট্রাসের পার্ট, ওটা হচ্ছে আমাদের ডেসিডুয়া ক্যাপসুলারিস। এখন ডেভেলপমেন্ট পড়াতে গেলে সবাই ঘুমিয়ে শুয়ে পড়বি। তারপর বাকি যে পার্টটা, ধর এইটুকু আমাদের ফিটাস, যখন ছোট একটা ফিটাস ইউট্রাসে, কিছু লিখে দিতে বলে না, এটা নেই মার্কারটা, এটা আমি যদি ক্যাভিটিটা ধরি, হ্যাঁ ধর এখানে আমার ছোট্ট মতো এটা এলো, ঠিক আছে। এবার এটা তো ইউট্রাইন ক্যাভিটিটা আছে আমার। আচ্ছা এইখানে এই জায়গাতে যে ডেসিডুয়াটা থাকছে এটা হচ্ছে আমার ডেসিডুয়া ক্যাপসুলারিস। এখানে আমার ফিটাল পোল আছে, এমব্রায়োনিক পোল, অ্যানএমব্রায়োনিক পোল, আর এই যে বাকি যে পার্টটা এটা তো আমার ক্যাভিটি আছে। কিন্তু যখন ডেলিভারি হয় পুরো ফুল টার্ম ফিটাস হয় তখন কি আর ক্যাভিটি কিছু থাকে না তো, তাহলে এই জায়গাটা কিছু একটা তো ফিল করে, এটাই হচ্ছে আমার ডেসিডুয়া প্যারাইটালিস, ঠিক আছে। আর বাকি যে ইউট্রাসের পার্টটা যেখানে এটা এমবেড হচ্ছে, এই যে ইউট্রাসের যে পার্টটা, এইটা হচ্ছে আমার ডেসিডুয়া বেজালিস। এই ডেসিডুয়া বেজালিসের সাথে কোরিওনিক স্পঞ্জিওসাম মিলে 12 উইকস যখন আমার হচ্ছে তখন ফুল টার্ম প্লাজেন্টা তৈরি করে। মানে এটা ইউট্রাসেরই পার্ট, আর কোরিয়ন থেকে আসছে, এত ডিটেলসে এখন বলা যাবে না। কোরিওনিক স্পঞ্জিওসাম, থ্রন্ডোসাম, স্পঞ্জিওসাম থেকে আমরা ডিট্যাচ করি, এটা দুটো মিলে 12 উইকসে হচ্ছে আমার ফুল প্লাজেন্টা তৈরি হচ্ছে। এবার প্লাজেন্টা ডেভেলপমেন্ট তোদেরকে জিজ্ঞেস করবে যে প্রাইমারি ভিলাই, সেকেন্ডারি ভিলাই, টারশিয়ারি ভিলাই। হ্যাঁ প্রাইমারি ভিলাই পড়েছি সবাই, সাইটোট্রোফোব্লাস্ট, সিনসিটিওট্রোফোব্লাস্ট থাকছে। সেকেন্ডারি যখন মেসোডার্মাল সেলগুলো ওটাতে আসছে, যখন আসছে ওটা কখন তৈরি হচ্ছে তোর আর্লি সেকেন্ড ট্রাইমেস্টার। প্রাইমারি ভিলাই এই যে বললাম না
12 উইকে কি হচ্ছে, প্লাজেন্টাটা তৈরি হচ্ছে, তারপর ধীরে ধীরে ডেভেলপ করছে প্লাজেন্টাটা, বাট ফাংশনিং প্লাজেন্টা 12 উইকসে তৈরি হয়ে যায়। তো তখন অবধি হচ্ছে আমার প্রাইমারি ভিলাই হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার। আচ্ছা, এবার আর্লি সেকেন্ড ট্রাইমেস্টারে হচ্ছে আমার সেকেন্ডারি ভিলাই, লেট সেকেন্ড ট্রাইমেস্টারে হচ্ছে টার্সিয়ারি ভিলাই। টার্সিয়ারি ভিলাই মনে রাখবি যখন ব্লাড ভেসেল ইনভেড করে যায় তখন টার্সিয়ারি ভিলাই তৈরি হয়ে যায়। এটা পুরো থিওরি বললাম, কিন্তু একবার বলে দিলাম, পড়ছিস তো, তোদের থিওরিতে কোশ্চেন থাকবে, মনে থাকবে তাহলে। এটা তোদের জিজ্ঞেস একবার হয়তো এক লাইনে জিজ্ঞেস করবে, বাট মেইনলি যেটা জিজ্ঞেস করবে সেটা হচ্ছে যে অ্যাবনর্মাল প্লাজেন্টা, প্লাজেন্টার বিভিন্ন অ্যাবনর্মালিটি। এবার তার মধ্যে তোর প্লাজেন্টা সাকসেনচুরিয়াটা, হ্যাঁ, সার্কামভ্যালেন্ট প্লাজেন্টা, ব্যাটেলডোর ইনসারশন অফ কর্ড, এগুলো সব পড়তে হবে। ওই স্পেসিমেনগুলো আমাদের এখানে নেই, কিন্তু ওটা স্যারের বই থেকে, স্যারের বইয়ে খুব সুন্দর ছবি আছে, ওইগুলো পড়ে নিস। এবার কোনটার কি কমপ্লিকেশন, যেমন প্লাজেন্টা সাকসেনচুরিয়াটা, সাকসেনচুরিয়াটাতে কি হচ্ছে, ধর, হ্যাঁ, এইটা ধর তোর নর্মাল প্লাজেন্টা, তো এরকম ভাবে মেমব্রেন গেছে, এখানে আরেকটা সাকসেনচুরিয়েট লোব থেকে যাচ্ছে, তাহলে তুই এই প্লাজেন্টাটাকে বের করে দিলি আফটার ডেলিভারি, কিন্তু তোর লোবটা থেকে গেল, তাহলে কি হতে পারে, পিপিএইচ হতে পারে। ওই লোবটা আমি, আমার কাছে আননোন, এত ভালো আল্ট্রাসাউন্ড তো হয় না যে ডায়াগনোসিস হয়, ওই লোবটা থেকে গেল, তাহলে হাই চান্স অফ পিপিএইচ। পিপিএইচ প্লাজেন্টা সাকসেনচুরিয়াটাই খুব বেশি হয়। আরেকটা হচ্ছে প্লাজেন্টা মেমব্রেনেশিয়া, ওটাতে কি হয়, একদম থিন প্লাজেন্টা হয়ে যায়, লাইক মেমব্রেন, অনেক বড় প্লাজেন্টা হয়। ওগুলোতে যেটা হয় আইইউজিআর হয়, প্লাজেন্টা থেকে, প্লাজেন্টার ফাংশন খুব ইম্পর্টেন্ট, সব নিউট্রিশন সবকিছু প্লাজেন্টা থেকে যাচ্ছে, তো ওটা এত থিন থাকে যে বাচ্চা আইইউজিআর হয়, গ্রোথ রিটার্ডেশন হয়। একটা থিন প্লাজেন্টা ধর পুরোটাই মেমব্রেনাস, ও কি ওই অ্যামাউন্টে নিউট্রিশন পাবে যেটা এই নর্মাল প্লাজেন্টা থেকে পাচ্ছে? তাহলে ওইগুলো কোশ্চেন জিজ্ঞেস করবে। মোট কথা, তোকে যদি বলে যে তুমি একটা অ্যাবনর্মাল প্লাজেন্টার নাম বলো, তুই তখন বলে দিবি প্লাজেন্টা সাকসেনচুরিয়াটা, মনে এলো প্রথমেই, তখন তোকে জিজ্ঞেস করবে যে কি হয়, বা উনি নিজেও জিজ্ঞেস করতে পারেন যে প্লাজেন্টা সাকসেনচুরিয়াটাতে কি হয়, জানিস কি হয়, আর কমপ্লিকেশন, এইটাই আসে, দেখবি এক্স্যাক্টলি স্যারের বইতে ওইভাবেই লেখা আছে। স্পেসিমেনের যেটা মেন জিনিস, স্পেসিমেন চিনতে কেউ ভুল করিস না, দেখ এই কটাই স্পেসিমেন, একদম আজকে দেখে মুখস্থ করে নে, ডেসক্রাইবটা প্রথমে করে দিতে পারলেই হাফ নাম্বার হয়ে যায়, ঠিক আছে, 50%। তারপরে তো ক্রস কোশ্চেন একটু আধটু টুকটাক, ওটা তো থিওরি থেকেও হয়ে যায়। এটা হলো। আর একটা হচ্ছে কর্ড, এবার কর্ডে জিজ্ঞেস করবে যে কর্ডে কি থাকে, আম্বালিকাল কটা ভেইন, কটা আর্টারি, এগুলো জিজ্ঞেস করবে। আর এটাই জিজ্ঞেস করবে মোটামুটি। কর্ডের ক্রস সেকশনে কি হয় ওটা জিজ্ঞেস করে না, ওই শর্ট কর্ড, লং কর্ড, এগুলো জিজ্ঞেস করা হয় যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ওইগুলোতেই আছে। মোট কথা এটাই হচ্ছে তোর মোটামুটি। তাহলে অবসেস স্পেসিমেন এই দুটো, মোলারটা আর প্লাজেন্টাটা, ঠিক আছে। তাহলে গাইনি স্পেসিমেন গুলো, টুইনটা তো বলছি তাহলে স্যারকে, যে স্যার ওদের থিওরিতে টুইন নেই, বল। এটা, হ্যাঁ, এটা আমি ডেলিভারি করেছিলাম, মনে আছে আমার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডিসিডিএ, তুই যেটা বলছিস ওটা ব্রড হেডিং, তোদেরকে থিওরি বলবো না। একটা ডাইজাইগোটিক, একটা মোনোজাইগোটিক। ডাইজাইগোটিকে অলওয়েজ ডাইকোরিয়নিক, ডাইঅ্যামনিওটিক। মোনোজাইগোটিকে কিছু 25% ডিসিডিএ হতে পারে, বাকি 75% এর মধ্যে বাকিগুলো হয় মনোকোরিয়নিক। হ্যাঁ, ঠিকই বলছিস, তুই নিজে ঘেটে খেতে হবে না। আচ্ছা, মনোকোরিয়নিক, মোনোঅ্যামনিওটিক আর কনজয়েন্ট টুইন, এগুলোই হয়। ওটা থিওরি পার্ট, ওটা নেই সিলেবাসে এখন, একদমই মাথায় ঢোকাস না। না 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 না। আচ্ছা, এইটা হচ্ছে বলছি, মাউন্ট করেনি না, মুশকিলটা এটাই। হ্যাঁ, এটা তো ফাইব্রয়েড বটেই, টিএইচবিএস ও করা হয়েছিল। আমি অ্যাডেনেক্সাটা খুঁজছি তোদের সারফেসটা দেখাবো বলে। এটা তোদের একটা পেশেন্ট মনে আছে যাকে ইভিনিং এ আমি এখানে দেখিয়েছিলাম, চাঁদনিহার বেগম, এটা ওই পেশেন্টটা। বিশাল বড় ফাইব্রয়েড ছিল, দেখিয়েছিলাম 16 উইকস এর ইউট্রাস ছিল, দেখেছিলি, এটা ওই পেশেন্টটা। তো এটা যেটা ফাইব্রয়েডের স্পেসিমেনে বলবি যে দিস ইজ আ স্পেসিমেন অফ ইউট্রাস উইথ অ্যাডেনেক্সা অন কাট সেকশন, ইট ইজ শোয়িং আ সাবমিউকোসাল ফাইব্রয়েড। বিশাল লার্জ একটা সাবমিউকোসাল ফাইব্রয়েড ছিল। সাবমিউকোসাল ইন্ট্রামিউরালই হয়ে গেছিল এটা, যদিও ইন্ট্রামিউরাল বলবি, এটা প্রথমে বলেছিল সাবমিউকোসাল, বাট ওটা পুরোটাই নিয়ে নিয়েছিল। এবারে এটার এই দিকের অ্যাডেনেক্সাটা দেখ, সবাই বুঝতে পারবি, এখানে একটা টিউব ওভারি এইটা আছে, হ্যাঁ,
ব্যথা তো এমন কেটেছে। ওটা তো ওরা, হ্যাঁ এই যে দেখছিস যেটা, এটা কিন্তু ফাইব্রয়েড। এই যে হুইলড অ্যাপিয়ারেন্স যেটা হয় ওইটা হচ্ছে ফাইব্রয়েড। এই যে দেখা যাচ্ছে এটা ভেতরে, তাই এটা তোরা ইন্ট্রামিউরালি বলিস, কারণ পুরোটাই নিয়ে নিয়েছে ফাইব্রয়েডটা, ঠিক আছে। এই নিচে এই দিকে আরেকটা অ্যাডেনেক্সা চলে গেছে, এই যে ভালো করে দেখে রাখ, এইখানে একটা অ্যাডেনেক্সা চলে গেছে। হ্যাঁ, এত বাজেভাবে কেটেছে, এত সুন্দর। আচ্ছা এই দিক থেকে দেখিয়ে দিচ্ছি দাঁড়া। এইটা একটা অ্যাডেনেক্সা, এইটা একটা অ্যাডেনেক্সা। এটা ভালো করে চিনে রাখ। এই যে লেগে আছে একদম টিউব, ওভারি, এটা ওভারি, এখানেও আছে এই যে সাদা সাদা। এটা ফাইব্রয়েড স্পেসিমেনটা তো ওভারিয়ান টিউমারের সাথে কখনোই গোলাবে না, মনে থাকবে তো এটা ফাইব্রয়েড। পুরো ইউট্রাসই কেটেছে, ইউট্রাসের মধ্যে এই যে এই অ্যাপিয়ারেন্সটা, এটা হচ্ছে ফাইব্রয়েড। আর ওভারিয়ান টিউমারটা দেখালে বুঝে যাবি আলাদা করতে। আচ্ছা, এটা স্পেসিমেন চেনার পর তোদেরকে জিজ্ঞেস করবে ওই সেম কোশ্চেন, যে এজটা গেস করতে, তো বলবি টোটাল হয়ে গেছে মানে অ্যাবাভ 41, এই সেম কোশ্চেন। আচ্ছা এবারে যেটা বলবে এই ইউট্রাসটাতে অত বলে বোঝা যাচ্ছে না, সেটা হচ্ছে তুই সাইড ডিটারমিনেশন আর অ্যান্টেরিয়র পোস্টেরিয়র সারফেস কি করে বুঝবি ইউট্রাসের, কি করে বুঝবি, সেটা হচ্ছে তোর অ্যান্টেরিয়র পোস্টেরিয়র বুঝে গেলেই সাইড আমরা এমনি ডিটারমাইন করতে পারি। দুটো পয়েন্ট, একটা হচ্ছে আমাদের রাউন্ড লিগামেন্ট, ফ্যালোপিয়ান টিউব, মানে ব্রড লিগামেন্ট আর ওভারিয়ান লিগামেন্ট কি সিকোয়েন্সে থাকে অ্যান্টেরিয়র থেকে পোস্টেরিয়র। ইউট্রাসটা মনে আছে, ওটির সময়ের ইউট্রাস মনে আছে তো? ওটির সময় যখন আমরা ক্ল্যাম্প বসাই দেখবি আগে রাউন্ড লিগামেন্ট, একদম ইউট্রাসের সামনে যে দুটো লিগামেন্ট, রাউন্ড লিগামেন্ট। হ্যাঁ, তারপর আমাদের যেখানে আমাদের টিউবটা লেগে আছে, যে বড় জিনিসটা, ওটা ব্রড লিগামেন্ট। পিছনের দিকে আমাদের ওভারি থাকে, ওভারিতে যেটা দিয়ে লেগে থাকে ওভারিয়ান লিগামেন্ট। তাহলে আমাদের সামনে রাউন্ড, তাহলে ইউট্রাসটাকে আমরা এভাবেই রাখবো, যখন সামনে রাউন্ড লিগামেন্টটা দেখতে পাচ্ছি মানে ওটাই আমার অ্যান্টেরিয়র সারফেস। তারপর আমার ফ্যালোপিয়ান টিউব, ব্রড লিগামেন্ট, তারপর পিছনে ওভারি, হ্যাঁ ওভারিয়ান লিগামেন্ট। ওভারি সবসময় ইউট্রাসের পিছনের দিকে থাকে। আর একটা সেকেন্ড পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে যে সেরোজা। সেরোজা সামনের দিকে একটু ডেফিসিয়েন্ট হয়, পিছনের দিকে পুরোটা থাকে। এই যে এইটা, এইটাকে মাউন্ট করা নেই, এটা সোজা করলে বোঝা যেত। যেখানে সার্ভিক্সটা দেখছিস নিচের দিকে, ওখানে সেরোজাটা একটু ডেফিসিয়েন্ট। সেরোজা নিচে পিছনের দিকে পুরোটা নিচ অব্দি সেরোজা থাকে, কারণ এরম ভাবে পিওডি, ইউট্রাসের পিছনের যে সেরোজাটা ওটা এইভাবেই তো কন্টিনিউ হয় পিওডিতে, কিন্তু সামনের দিকে ওটা ব্লাডারের সাথে কন্টিনিউ হয়ে যাচ্ছে। ওই জন্য যখন আমরা হিস্টেক্টমি করি, ব্লাডারটাকে নামাই তো দেখবি তার আগে আমরা কি করি, ইউট্রোভেসাইকেল যে পেরিটোনিয়াম ওটাকে কেটে নামাই। ওই জন্য যখন স্পেসিমেন বেরোয়, সেরোজা মানে বুঝতে পারছিস একদম সেরোজার লেয়ার যেটা ইউট্রাসের ওপরে, ওইটা সামনের দিকে একটু ডেফিসিয়েন্ট হয়ে দেখবি হোয়াইটিশ স্ট্রাকচার বেরিয়ে যায়, কিন্তু পিছনেরটা দেখলে দেখবি পুরো সেরোজাটা কন্টিনিউ হয়। এইটা হচ্ছে দুটো পয়েন্ট অ্যান্টেরিয়ার পোস্টেরিয়ার বোঝার জন্য, ঠিক আছে। আর সাইড, তাহলে যদি আমি অ্যান্টেরিয়ার পোস্টেরিয়ার বুঝে যাই, তাহলে তো রাইট লেফট এমনিই বুঝে যাবো, যেটা ওই পয়েন্টটাই হচ্ছে আমার রাইট লেফট বোঝার জন্য। আর একটা খুব ভালো ফাইব্রয়েড স্পেসিমেন ছিল, ওটা দিচ্ছে না কেন কে জানে। এটা তো পুরোই কেটে দিয়েছে না, আমি তো এটাই সার্ভিসটা করতে পারছি না। আরেকটা যেটা, হ্যাঁ এইটা এরকম ভাবে দেখ, এখানে একটা অ্যাডেনেক্সা, এখানে একটা অ্যাডেনেক্সা চলে গেছে, তো এইটাই অ্যান্টেরিয়ার হওয়া উচিত, কারণ ওভারি এই দিকে আছে, এইটা অ্যান্টেরিয়ার হওয়া উচিত। এই যে ওভারি গুলো সবসময় পিছনের দিকে থাকবে। এইটা হচ্ছে, এই দুটো হচ্ছে ওভারি, এই যে এইটা একটা ওভারি, এটা একটা ওভারি, এই যে সাদা সাদা এটা টিউব। পুরো ইউট্রাসটা দেখ একদম হোয়াইটই, সেই মধ্যে এরকম ফ্লেশি স্ট্রাকচার, এই দুটো যে ডিফারেন্ট স্ট্রাকচার বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটা পোস্টেরিয়র হবে, এটা অ্যান্টেরিয়র হবে, কিন্তু সার্ভিক্সটা গেল কোথায়? এত সুন্দর করে করলাম ওটিটা। যাই হোক, এবার ফাইব্রয়েডের সেই তোর লং কেসে যেরকম কোশ্চেন থাকে সেম কোশ্চেন আসবে। এটা কিন্তু ফাইব্রয়েডের লং কেসও এই সেম জিনিসই পড়তে হবে। সেটা হচ্ছে তোর কি কি ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, কি কি ক্লিনিক্যাল প্রেজেন্টেশন থাকবে বল ফাইব্রয়েডে? অ্যাবনর্মাল ইউট্রাইন, হ্যাঁ মেনস্ট্রুয়াল কমপ্লিকেশন বেশি থাকবে, ডিসমেনোরিয়া থাকবে, ইউবি থাকবে, আর পেশেন্ট বলবে যে একটা লাম্প কিছু ফিল করতে পারছে যদি বড় সাইজের। এই পেশেন্টের ক্ষেত্রে যদি বলে, তাহলে এই পেশেন্টটা কি বলছিল ওই দিনকে, অ্যাবনর্মাল ইউট্রাইন ব্লিডিং, পেন, ওটা ইউবির মধ্যে ডিসমেনোরিয়া, আর ওর লাম্প বলছিল, যে ওর মনে হচ্ছে পেটের মধ্যে কিছু একটা ফুলে আছে, লাম্প বলছিল, লাম্প অ্যাবডোমেন। এবার ফাইব্রয়েডে যেটা হয়, লাম্পটা যে সাইজটা ওটা খুব স্লোলি প্রোগ্রেসিভ হয়, ঠিক আছে, ও একদিনে বুঝতে পারবে না, ধর অনেক দিন থেকে আছে আছে আছে, মেন কমপ্লেন যেটা হয় সেটা হচ্ছে ওই এইউবি হয়। আচ্ছা, এবারে সেকেন্ড হচ্ছে তোকে জিজ্ঞেস করবে যে এক্সামিনেশন, ক্লিনিক্যাল এক্সামিনেশন আমরা কি করব, পেশেন্টের প্রথমে জেনারেল এক্সামিনেশন করব। যদি ওর অনেক দিন ধরে মেনোরেজিয়া হচ্ছে, হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং, তাহলে একটা প্যালার থাকবে পেশেন্টের,
ঠিক আছে, কিন্তু ওর ম্যালিগনেন্সি সাইন আমরা কিছু পাবো না। ধরো খুব ক্যাচেকটিক হবে না, বা এই যে লেফট সুপ্রাক্লাভিকুলার নোড ভিড়চাও ওইটা আমরা পাবো না পেশেন্টের, বা অ্যাসাইটিস এগুলো অ্যাসাচ পাওয়া যায় না, খুব রেয়ার কেসে পাওয়া যায়, বাট এমনিতে পাওয়া যায় না। ঠিক আছে, তার সাথে এবারে অ্যাবডোমিনাল এক্সামিনেশন, যেটা ওই পেশেন্টটাই দেখিয়েছিলাম। হাইট অফ ইউট্রাস দেখতে হবে, কতটা সাইজ হচ্ছে, তারপর মোবিলিটি দেখতে হবে আমাকে, বাই ম্যানুয়াল করে দেখতে হবে, পার ভেজাইনাল এক্সামিনেশন দেখতে হবে। তাহলে প্রথমে হচ্ছে অ্যাবডোমিনাল এক্সামিনেশনে আমরা কি পাবো, সাইড দেখতে হবে কোথায় হচ্ছে, সাইজ দেখতে হবে, আর হচ্ছে তুই যে ধর মাসটা যে পাচ্ছিস ওটা কন্টিনিউয়াস উইথ ইউট্রাস, ইউট্রাসের সাথে আমার একসাথেই মনে হবে মাসটা। ওভারিয়ান টিউমারে কি হয়, এটা আলাদা মাস ফিল্ড হয়। জেনারেলি কি হয়, ফাইব্রয়েডের মাসটা মনে রাখবি ওটা সুপ্রাপিউবিক এরিয়াতে থাকে, মিড লাইনে থাকে জেনারেলি, যেগুলো আমাদের সামনের দিকে একদম পিছনের দিকে সাবসেরোসাল ওগুলো আলাদা। হ্যাঁ, আর ব্রড লিগামেন্ট ফাইব্রয়েড হলে আমার ল্যাটারাল মাস থাকবে। হ্যাঁ, এবারে ওটা থাকবে, আরেকটা কি, ফার্ম অ্যাপিয়ারেন্স হবে, হাত দিচ্ছি তো ফার্ম হবে, সিস্টিক হবে না একদম, সিস্টিক ডিজেনারেশন ওটা ছাড়, এমনিতে ফার্ম অ্যাপিয়ারেন্স হয় ইউট্রাসটার। এবার আমি পিভি করব, পিভি করে সার্ভিক্সটাকে মুভ করাবো, সার্ভিক্সটাকে মোবাইল করানোর সাথে সাথে ওটা সার্ভিক্সের সাথে ওর মুভমেন্ট হবে পুরো ইউট্রাসটার বা ফাইব্রয়েডটা সহ। ওভারিয়ান টিউমারে কিন্তু এটা হয় না। ঠিক আছে, তাহলে এগুলো মোটামুটি আমার ক্লিনিক্যাল ফাইন্ডিংস। আচ্ছা, এবারে তো ডায়াগনস্টিক টুল গোল্ড স্ট্যান্ডার্ড কি, আল্ট্রাসাউন্ড। ইউএসজিতে আমরা কি টাইপের ফাইব্রয়েড সেটা বুঝতে পারবো। জেনারেলি সাবমিউকোসাল ফাইব্রয়েড গুলো আমার অ্যাবনর্মাল ইউট্রাইন ব্লিডিং নিয়ে বেশি প্রেজেন্ট করে। সাবসেরোসাল গুলো হচ্ছে হয়তো অনেক সময় কিছুই প্রেজেন্টেশন থাকে না, অনেক সময় যেগুলো হচ্ছে পেডাঙ্কুলেটেড হয়, ডিজেনারেটিভ চেঞ্জেস গুলো হয় না, তখন পেন নিয়ে পেশেন্টগুলো প্রেজেন্ট করে, ইন্ট্রামিউরালেও পেন হয়। তাহলে এটা হচ্ছে আমার প্রেজেন্টেশন। এবারে তোদের ট্রিটমেন্ট এগুলো জিজ্ঞেস করবে, ওটা তো থিওরিতে পড়ছিস গাইনিতে, ওটা আমি বলছি না। ঠিক আছে, তাহলে এটা হলো ফাইব্রয়েড, ফাইব্রয়েডের সাথে ওভারিয়ান টিউমারটা পড়াচ্ছি, দুটো ভুলিয়ে যায় ওই জন্য। এইটা হচ্ছে বলবি দিস ইজ আ স্পেসিমেন অফ ইউট্রাস উইথ বাইল্যাটারাল ওভারিয়ান টিউমার। বুঝতে পারছিস কেন ইউট্রাস? এই দেখ মধ্যেখানে এই যে ছোট ইউট্রাস, সার্ভিক্স আছে, এই দুদিকে দুটো বড় হচ্ছে বাইল্যাটারাল ওভারিয়ান টিউমার। দুদিকেই ছিল। এবারে তোদেরকে বলবো যে এটা ডায়াগনোসিস কি হতে পারে, তোরা বলবি মোস্ট প্রবাবলি ইট ইজ আ মেটাস্ট্যাটিক টিউমার, লাইকলি ক্রুকেনবার্গ টিউমার। কেন ক্রুকেনবার্গ টিউমার সেটা বলছি, তার আগে তোদেরকে সেম কোশ্চেন জিজ্ঞেস করবে যে ওটি কি করা হয়েছে, তাহলে টিএইচবিএসও, টোটাল হিস্টেরেক্টমি করা হয়েছে, আর বাইল্যাটারাল সালপিং ওপেরেক্টমি করা হয়েছে, কারণ ওর বাইল্যাটারাল টিউমার ছিল। আচ্ছা, এবার এটা দেখ বাইল্যাটারাল টিউমারের সাইজটা দেখ যথেষ্ট বড়, তাহলে ক্রুকেনবার্গ টিউমারের দিকে পয়েন্ট যাচ্ছে হচ্ছে এটা লার্জ টিউমার, বাইল্যাটারাল টিউমার, আর এটা হচ্ছে এনলার্জ কিডনি শেপেড হয় ক্রুকেনবার্গ টিউমার গুলো। মনে হয় না এনলার্জ কিডনিটা যেন এনলার্জড হয়ে গেছে, ঠিক আছে, এনলার্জ কিডনি শেপেড হয়। ঠিক আছে, কিন্তু এটা আমি কনফার্ম করতে পারবো, হিস্টোপ্যাথোলজি আমার ফাইন্ডিংস লাগবে। ঠিক আছে, আচ্ছা, সিগনেট রিং অ্যাপিয়ারেন্স হয়। আচ্ছা, এবারে তোদেরকে জিজ্ঞেস করবে যে ক্রুকেনবার্গ টিউমার, এটা পেশেন্টের প্রেজেন্টেশন কি ছিল, ক্রুকেনবার্গ টিউমারের প্যাথোলজিটা একটু জানিস তো? প্রাইমারি সোর্সটা কি, প্রাইমারি সোর্সটা হচ্ছে ইন্টেস্টাইন হতে পারে, স্টমাক হতে পারে, ব্রেস্ট হতে পারে, তাহলে তোকে ওইটার জন্য পেশেন্টকে ইভালুয়েট করতে হবে। কিন্তু এটা মোস্ট অফ দ্য কেসেসে কি হয়, পেশেন্ট প্রেজেন্ট করে অ্যাজ আ কেস অফ ওভারিয়ান টিউমার। পেশেন্ট বলে যে একটা ইনসিডিয়াস অনসেট অ্যাবডোমিনাল সোয়েলিং যেটা র্যাপিডলি প্রোগ্রেসিভ হয়, তারপর অ্যাসাইটিস উইথ এই বাইল্যাটারাল লাম্প নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে। জেনারেলি ওদের ওই জিআই সিমটম বা ব্রেস্ট সিমটম খুব কম থাকে, কিন্তু প্রাইমারি সোর্সটা হচ্ছে ইন্টেস্টাইন, ইদার ইন্টেস্টাইন অর তোর স্টমাক বা ব্রেস্ট। ঠিক আছে, তাহলে এই পেশেন্টটা তুই ওটি তো করলি, এটা হিস্টোপ্যাথোলজিতে পাঠালি, এছাড়া পেশেন্টটাকে আরো কিছু করতে হবে আমাদের, তাহলে উইথ কোলাবোরেশন অফ জেনারেল সার্জন আমাকে ওর একটা এন্ডোস্কোপি করতে হবে, স্টমাকে কিছু সোর্স আছে কিনা দেখতে হবে, ব্রেস্ট ইমেজিং করতে হবে পেশেন্টটার, সেটাও দেখতে হবে, যদি ওখানে থাকে তাহলে সেই অনুযায়ী পেশেন্টের, কারণ ওর প্রাইমারি সোর্সটা তো হচ্ছে ইন্টেস্টাইন বা তোর স্টমাক বা ব্রেস্ট, তাহলে ওইটাতে ধর ওখানে কোনো কিছু প্যাথোলজি মানে কোনো লাম্বা কিছু আমরা এখনই পাচ্ছি না, বা যদি পাই তাহলে আমাকে ওকে কেমোথেরাপি দিতে হবে, কেমো রেডিয়েশন। এটা তো আমি আমাদের গাইনি পার্টে আমাদের অপারেশন করে দিলাম, যেহেতু এর দুটো টিউমার আছে, তাহলে এটা হচ্ছে তোর, এটা মোস্ট লাইকলি ক্রুকেনবার্গ টিউমার এরকম বলবি, কারণ এই অ্যাপিয়ারেন্সটার জন্য মেটাস্ট্যাটিক টিউমার, বাইল্যাটারাল আর এনলার্জ কিডনি শেপের টিউমার আছে এটা। আর এইটা ছাড়া আরেকটা হচ্ছে ওভারিয়ান সিস্টের স্পেসিমেন, সেটা হচ্ছে পড়ে না যায় আমার হাতে, এইটাকে সরিয়ে দিয়ে, এটাকে বেকার আনা হবে, এই তুমি এগুলো বাদ দিয়ে দিও কিন্তু। আচ্ছা, এইটা দেখ, এটা হচ্ছে একটা স্পেসিমেন অফ লার্জ মিউসিনাস সিস্ট।
মিউসিনাস সিস্ট করে বইয়ে তো পড়েছিস, বইয়ে পড়েছিস তো। এবারে হচ্ছে এটা এটা দেখে না স্পেসিমেনটা, এটা হচ্ছে একটা লার্জ মিউসিনাস সিস্ট। হ্যাঁ এটা দেখ, এর মধ্যে কোনো সেপ্টা নেই, মধ্যে কোনো সেপ্টা নেই, খালি সিস্ট ওয়ালটা আছে, ঠিক আছে। আর এটা দেখ শুধু সিস্টটা আছে এখানে, আর কিছু কিন্তু স্পেসিমেনে নেই, ইউট্রাস নেই বা কিছু নেই। এটা আইডিয়াল। কি শুরু, হ্যাঁ এটা হচ্ছে স্পেসিমেন অফ লার্জ মিউসিনাস সিস্ট। এটাতে যেটা করা হয়েছে ওটি ডান ইজ সিস্টেক্টমি, শুধু সিস্ট ওয়ালটা আছে। এটা দেখ কোনো সেপ্টা নেই, কিছু নেই, মাল্টি সেপ্টেড নয়। মিউসিনাস সিস্ট জেনারেলি সেপ্টা থাকে না। শুনতে পাচ্ছিস? বন্ধ হয়ে গেছে, বেশি জোরে শোনা যাচ্ছে। হ্যাঁ কি বলছিলাম, এটা এটা ওই স্পেসিমেন অফ লার্জ মিউসিনা। হ্যাঁ একটা হচ্ছে সাইজ, এত লার্জ সাইজে প্রথম কথা মিউসিনাস সিস্টই হয়। এটা দেখ বিশাল বড়, এটা প্রায় 30 সেন্টিমিটার, 30 মানে 40 ইন্টু 30 সেন্টিমিটার হবে। এটা তোদেরকে জিজ্ঞেস করবে যে মোস্ট লার্জেস্ট মানে মোস্ট কমনলি লার্জ যে সিস্ট পাওয়া যায় বিনাইন, সেটা হচ্ছে মিউসিনাস সিস্ট। আর মোস্ট কমনলি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সেরাস সিস্ট। হ্যাঁ এবারে তোর ওভারিয়ান সিস্টের যে ওভারিয়ান টিউমারের ক্লাসিফিকেশন বিনাইন ম্যালিগনেন্ট করে, কিন্তু কি কি ক্লাসিফিকেশন আছে, একটা এপিথেলিয়ালয়েড, জার্ম সেল আর সেক্স কল্ড স্টোমাল। হ্যাঁ তিনটে ক্লাসিফিকেশন আছে। এপিথেলিয়ালের মধ্যে হচ্ছে এইগুলো পড়বে, সেরাস, মিউসিনাস, হ্যাঁ হ্যাঁ এগুলো পড়বে। এবার এই এই ক্লাসিফিকেশনটা হয়তো তোদেরকে জিজ্ঞেস করবে। এবারে হচ্ছে তোর জিজ্ঞেস করবে যে ম্যালিগনেন্ট আর ধর ম্যালিগনেন্ট আর বিনাইনের মধ্যে ডিফারেন্সিয়েট কি করে করবি। তো প্রথম হচ্ছে আমার ক্লিনিক্যাল প্রেজেন্টেশন হবে। দুটোই হচ্ছে ইনসিডিয়াস অনসেট র্যাপিডলি প্রোগ্রেসিং হয়, কিন্তু ম্যালিগনেন্টগুলোতে জেনারেলি পেশেন্ট ক্যাচেকটিক হয়, প্রচুর প্যালার থাকে, সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড পাওয়া যায়, ঠিক আছে। আর একটা হচ্ছে যে এই যে যখন তুই পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন করবি না, তখন হচ্ছে তোর যেটা বিনাইন হয় ওটা দেখবি অনেকটা মোবাইল হয়, অনেক বেশি মোবিলিটি থাকে। তাহলে ম্যালিগনেন্টে হচ্ছে রেস্ট্রিক্টেড মোবিলিটি থাকে আর ভ্যারিগেটেড অ্যাপিয়ারেন্স থাকে। যখন তুই হাত দিয়ে ভালো করে এক্সামিনেশন করবি দেখবি হ্যাঁ নডিউলার লাম্প লাম্প নডিউল লাইক অ্যাপিয়ারেন্স পাচ্ছিস। তুই কি বললি আরেকটা? ইরেগুলার, হ্যাঁ ইরেগুলার সারফেস থাকে এরকম। এটা হচ্ছে তোর আমাদের ক্লিনিক্যাল ফাইন্ডিংস। তারপর এবার আমরা কি করব, টেস্ট করব। তাহলে বলবে এই পেশেন্টটা তুমি কি করেছিলে। তো ফার্স্ট যে আমরা আলট্রাসাউন্ড করেছিলাম, আলট্রাসাউন্ডে আমরা এরকম একটা সিস্ট পেয়েছিলাম। এবারে তোকে ট্রিটমেন্টটা ডিসাইড করতে হবে। তাহলে দেখ যদি ওভারিয়ান টিউমার বলে, তাহলে ওভারিয়ান টিউমারের ট্রিটমেন্ট হচ্ছে অলওয়েজ তোকে ওটি করতে হবে। হ্যাঁ এবার কি ওটি করব ওটা আমাকে ডিসাইড করতে হবে, আরো কিছু ক্রাইটেরিয়া আছে তার উপর। এবার ধর যেটা বলা হয় এখন যে 6 সেন্টিমিটার বা তার বেশি হলে ওটা রিস্ক আছে, তার জন্য আমাকে অপারেশন করে দিতে হবে। তার ফার্স্ট যদি ধর বিনাইনও হয়, তার ফার্স্ট রিস্ক কি হতে পারে, টর্শন হয়ে যেতে পারে। 6 সেন্টিমিটারের পর থেকে ওগুলো স্টক থাকে তো টিউমারে ঘুরে যেতে পারে। 4টে কমপ্লিকেশন মনে রাখবি, একটা হচ্ছে টর্শন হতে পারে, একটা হচ্ছে ইনফেকশন হতে পারে, একটা হেমারেজ হতে পারে, আর একটা ওই অ্যাডেশন হয়ে যেতে পারে চারদিকে টিস্যুর সাথে। তাহলে আমাকে সিস্টেক্টমি করতে হবে প্ল্যান। আচ্ছা এবারে ধর পেশেন্টের এজ ওই একই রকম 45 ইয়ার্স বা তার বেশি, ফ্যামিলি কমপ্লিট। তাহলে আমি যদি সিস্টেক্টমি করি বা স্যালপিঙ্গো ওফেরেক্টমি করি, তাহলে শুধু শুধু এন্ড অর্গান ইউট্রাস রেখে তো কোনো লাভ নেই। তাহলে সেই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা টিএইচ করে দিই। এবারে টিউমারটা ম্যালিগন্যান্ট কি বিনাইন দেখার একটা স্কোর আছে, দেখবি রিস্ক অফ ম্যালিগন্যান্সি স্কোর। ওটা তো অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, কিছু ইউএসজি ক্রাইটেরিয়া আছে, তার সাথে আরেকটা কি আছে বলতো, মার্কার আছে। ওভারহেড টিউমারের চ্যাপ্টারে মার্কার পড়া খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে মোস্ট কমনলি আমরা কোনটা করাই, CA-125। CA-125 হ্যাঁ এপিথেলিয়াল টিউমারের জন্য CA-125। যদি 200 এর বেশি হয় তাহলে ওটা সাসপিশন অফ ম্যালিগন্যান্সি আমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো ওই স্কোরের মধ্যেও এগুলো পরপর আছে, পেশেন্টের এজ, ইউএসজি ক্রাইটেরিয়া। হ্যাঁ এবারে ধর ইউএসজি ক্রাইটেরিয়াতে তোকে বললো যে এটা একটা সিস্টিক স্ট্রাকচার, নো নট সেপ্টেটেড, নো সলিড কম্পোনেন্ট, তাহলে ওটা মোস্ট প্রবলি বিনাইনের দিকে যাচ্ছে। যদি ওটা সেপ্টেটেড থাকে, সলিড কম্পোনেন্ট থাকে, তাহলে আমাকে ভাবতে হবে ওটা ম্যালিগন্যান্সির দিকে যাচ্ছে। তাহলে সলিড কম্পোনেন্ট একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সলিড কম্পোনেন্ট ম্যালিগন্যান্টের থাকে। আর একটা হচ্ছে আমাদের ডার্ময়েড বলে একটা টপিক আছে। হ্যাঁ ডার্ময়েড সিস্ট চেনার খুব সুবিধা, সেটাতে ওটার মধ্যে হেয়ার থাকে, টিথ থাকে, এগুলো থাকে, নেল থাকে, এইসব মেটেরিয়াল গুলো থাকে। তো ওই জন্য ওটা স্পেসিমেন থাকলে চিনতে খুব সুবিধা হয়। একটা স্পেসিমেন আমি করেছিলাম কিন্তু ওটা প্রিজার্ভ করেনি ডার্ময়েডের ওটি, যাই হোক। তো ওটা বিনাইন হতে পারে
বিনাইন সিস্টিক টেরাটোমা বা ডার্ময়েড যেটাকে আমরা বলি সেটা হচ্ছে মোস্ট কমন। আর একটা হচ্ছে প্রেগনেন্সিতে মোস্ট কমন কোনটা? ডার্ময়েড, কারণ ওদের এজ গ্রুপটা সেম। প্রেগনেন্সির যেটা এজ গ্রুপ আর ডার্ময়েডের যেটা এজ গ্রুপ ওটা হচ্ছে সেম। তো এটা মনে রাখবি, যদি বলে প্রেগনেন্সিতে কোনটা মোস্ট কমনলি হয় বলবি ডার্ময়েড, বিনাইন সিস্টিক টেরাটোমা বা ডার্ময়েড। টেরাটোমা ম্যালিগন্যান্টও হয়, হ্যাঁ ওটা অন্য ম্যালিগনেন্সির পার্ট। বিনাইনের মধ্যে হচ্ছে এটা। তাহলে এটা হলো হচ্ছে তোর ওভারিয়ান টিউমার, আর এটা হচ্ছে ফাইব্রয়েড। এবারে একটা কোশ্চেন আসে যে এটা তোদের লং কেসেও আসবে যখন অ্যাবডোমিনোপেলভিক এসওএল লং কেস দেবে, তো যেটা ওই পেশেন্টটাই বলেছিলাম, সেটা হচ্ছে হাউ টু ডিফারেন্সিয়েট বিটুইন ফাইব্রয়েড অ্যান্ড ওভারিয়ান টিউমার। তাহলে কিভাবে কোথা থেকে বলতে শুরু করবি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, জিজ্ঞেস করবে। প্রথমে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন। ক্লিনিক্যাল প্রেজেন্টেশনে যেটা হয়, যদি পেশেন্ট বলছে যে আমার একটা হঠাৎ করে আমি দেখলাম আমার পেটটা ফুলে গেল এবং খুব তাড়াতাড়ি বড় হয়ে গেল, কিন্তু ও মেনস্ট্রুয়াল কোনো অ্যাবনর্মালিটি বলছে না, তাহলে সব সময় ফার্স্ট তোর থট আসবে যে ওটা ওভারিয়ান টিউমার। ওভারিয়ান টিউমারে ইন জেনারেল মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি থাকে না। কখনো কখনো পেশেন্ট অ্যামেনোরিয়া বলে, ঠিক আছে, কখন? যখন ধর ম্যালিগনেন্ট হয়েছে, খুব ক্যাচেকটিক হয়ে গেছে, পেশেন্টের হিমোগ্লোবিন ধর নেই, কমে গেছে 6-5, তখন ওর এমনি অ্যামেনোরিয়া হবে। এটা সবসময় মাথায় রাখতে হবে। কিন্তু তোর কাছে একটা পেশেন্ট এসেছে, সে বলছে আমি পেটে একটা লাম্প ফিল করতে পারছি, আমার প্রচন্ড হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং হচ্ছে, আমার মেন্স বন্ধ হচ্ছে না, ব্যথা হচ্ছে, কখনোই প্রথমেই ভাববি না ওটা ওভারিয়ান টিউমার, সবসময় তোর মাথায় ক্লিক করবে যে ওটা ফাইব্রয়েড। তাহলে প্রথম হচ্ছে তোর ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, পেশেন্টের সিমটম কি, তারপরে সাইন্স। এবার তুই পেশেন্টকে দেখছিস, ফাইব্রয়েডের পেশেন্ট কখনোই ক্যাচেকটিক হবে না, একেবারে অ্যানিমিয়া থাকতে পারে, কিন্তু ওভারিয়ান ম্যালিগনেন্সির পেশেন্ট আমরা দেখেছি একদম ক্যাচেকটিক, একটা হিউজ অ্যাবডোমেনে অ্যাসাইটিস থাকে। তারপরে লিম্ফ নোড কেউ দেখতে ভুলবি না, অ্যাটলিস্ট পেশেন্টের পিছন থেকে হাত দিয়ে এরকম হাতটা রাখবি, হ্যাঁ পাস না পাস এক্সামিনেশনের সময় কিন্তু এক্সামিনার দেখবেন যে তুই জানিস, তোর মাথায় আছে, তাহলে লিম্ফ নোড হলো। তারপরে নেক ভেন, নেক গ্ল্যান্ড, তারপরে তোর অ্যাসাইটিস দেখবো। জেনারেলি ম্যালিগনেন্ট ওভারিয়ান টিউমারে 90% অ্যাসাইটিস থাকে। কদিন আগেই তোদের ভিজিটের সময় একটা পেশেন্ট ভর্তি ছিল, ওর কোথাও কোনো মাস পাওয়া যাচ্ছে না, ওভারিতে একটা ছোট মাস, কিন্তু ওর হিউজ অ্যাসাইটিস, ঠিক আছে, ও ম্যালিগনেন্ট, তো ওইটা পাবো। তার সাথে অ্যাবডোমিনোপেলভিক এসওএলটা পাবো, ঠিক আছে। এইগুলো হচ্ছে আমার ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। এইবারে তুই যেটা বলছিস অ্যাবডোমিনাল এক্সামিনেশন, এবারে ফাইব্রয়েডের সাথে ওভারিয়ান সিস্টের কি কি ডিফারেন্সিয়েটিং পয়েন্ট থাকে অ্যাবডোমিনাল এক্সামিনেশনে। এক তো যেটা বললাম যে প্যালপেশনে আমার অ্যাপিয়ারেন্সটা ওটা ফার্ম হবে, আমি যখনই রাখছি এটা সবসময় সিস্টিক হবে, ঠিক আছে। আচ্ছা, এটা যদি ম্যালিগনেন্ট হয় মোবিলিটি রেস্ট্রিক্টেড হবে। আমি যখন পিভি এক্সামিনেশন করছি, সার্ভিক্স মুভ করাচ্ছি, ফাইব্রয়েড হলে ইউট্রাস মুভ করবে, কিন্তু ওভারিয়ান মাস কখনোই মুভ করবে না। কেন? দেখো ব্যাপার, আর আমার এখানে একটা ফাইব্রয়েড আছে, ঠিক আছে। এবারে তুই এখান দিয়ে ফিঙ্গার ইনসার্ট করছিস, ঠিক আছে, তুই এটা সার্ভিক্স দেখছিস, সার্ভিক্সটাকে তুই মুভ করাচ্ছিস, তাহলে আমার এই ফাইব্রয়েডটা মুভ করবে, এটা সাথে আছে তো। এখানে ধর আমার একটা ফাইব্রয়েড আছে, ঠিক আছে, কিন্তু তুই ধর ওর ধর ফাইব্রয়েড নেই, ওভারিয়ান মাস আছে, তুই এটা সার্ভিক্সটাকে মুভ করা, এটা কি কোনোভাবে মুভ করবে? এটার কি কোনো রিলেশন আছে? আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, আমি যখন এভাবে পিভি করছি, এই জায়গাতে আমি একটা ক্লেফট পাবো, ক্লেফট বিটুইন ওভারিয়ান মাস অ্যান্ড ইউট্রাস। তাহলে ফাইব্রয়েডে কি আমি ক্লেফট পাবো? পাবো না। ওভারিয়ান টিউমারে ওভারিয়ান মাস আর ইউট্রাসের মাঝে এখানে আমি একটা ক্লেফট পাবো। এই দুটো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট ডিফারেন্সিয়েটিং, ঠিক আছে। তাহলে এটা হলো আমার এই দুটো ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। আচ্ছা, আর একটা কোশ্চেন হচ্ছে তোর, হ্যাঁ এবার তোকে জিজ্ঞেস করবে যে এই যে ধর লং কেসে জিজ্ঞেস করতে পারে ডিডিতে অ্যান্টেরিয়ার সোয়েলিং হয়ে আছে, কোনো পেশেন্ট এসছে সামনের দিকে বাল যাচ্ছে, অ্যান্টেরিয়ার পাউচ সোয়েলিং, তাহলে কি কি ডিডি বলবি তোরা? কি কি বলা হয়েছিল? অ্যাবডোমিনাল সোয়েলিং, অ্যাবডোমিনোপেলভিক এসওএল, পেটের সামনের দিকে ধর বাল্জ হয়ে আছে, এগুলো খুব ক্যাচি কোশ্চেন, কিন্তু এগুলো জিজ্ঞেস করে। হ্যাঁ বল প্রথম। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি না। ব্লাডার, প্রথম হচ্ছে ফুল ব্লাডার। প্রথমেই হয়তো আমার মাথায় আসবে যে তুই বুঝতে পারছিস না কি বলছি, তুই বুঝতে পারছিস কোন টপিকটা বলছি? ধর তোর কাছে তোকে একটা লং কেস, দু রকম লং কেস দেবে তো গাইনিতে, কিছুকে দেবে অ্যাবডোমিনোপেলভিক এসওএল, কিছু জনকে দেবে প্রোল্যাপস, ঠিক আছে। প্রোল্যাপসদের আমি বাদ দিলাম,
আমি অ্যাবডোমিনোপেলভিক এসওএল আসি, কেন বলে দিচ্ছি, কারণ এই দুটো কেসও কিন্তু অ্যাবডোমিনোপেলভিক এসওএল এরই কেস। ফলে এই এখানে যে ক্রস কোয়েশ্চেন হবে, মোটামুটি লং কেসে সেম ক্রস কোয়েশ্চেন হবে, তো তোকে জানতে হবে, মানে তুই এরকম তো নয় তোর আলাদা কিছু আকাশ পাতাল থেকে ধরবে, ওটাই ধরবে। তাহলে তোর ধর একটা অ্যাবডোমিনাল সোয়েলিং নিয়ে পেশেন্ট এসছে, তোকে তো জিজ্ঞেস করবে যে তুই ওই পেশেন্টটা তুই বলে দিলি যে তোর মাথায় ডিডি কি এসেছিল। প্রথম হচ্ছে আমার ফুল ব্লাডার, ঠিক আছে, পেশেন্ট এক্সামিনেশনের আগে আমরা কি করি, ব্লাডার ইভাকুয়েট করে আসতে বলি। সেকেন্ড, প্রেগনেন্সি, ওটা আমাকে রুল আউট করতে হবে প্রেগনেন্সিটাকে। থার্ড আর কি কি হতে পারে, ফাইব্রয়েড হতে পারে, অ্যান্টেরিয়র ইউট্রাসের অ্যান্টেরিয়র ওয়াল ফাইব্রয়েড হতে পারে। আরেকটা হচ্ছে হেমাটোমা ডিউ টু ক্রনিক একটোপিক, লিখে রাখতে পারিস সেগুলো, বইয়ে মনেও পড়বে না। হেমাটোমা ডিউ টু ক্রনিক একটোপিক, অনেক দিনের ধর একটোপিক প্রেগনেন্সি হয়ে আছে, সেগুলো এই সামনের দিকেই মাছটা পাওয়া যায় আমাদের, ঠিক আছে। আরেকটা কি বললাম, ডার্ময়েড, ডার্ময়েড যখন বড় সাইজ হয়ে যায় ওটা ওরকম সামনের দিকে, হ্যাঁ হ্যাঁ ওভারিয়ান টিউমার তো আছেই, ওভারিয়ান টিউমার আছে, আমি তাছাড়া বলছি। হ্যাঁ 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 হ্যাঁ, ডার্ময়েড, হ্যাঁ ডার্ময়েড সিস্ট। বাবা ডিডি জিজ্ঞেস করবে, ডিডি পড়তেই হবে। লং কেসে ডিডি জিজ্ঞেস করবে, অনেকে ভালো আনসার দিতে পারলে এগুলোতেও জিজ্ঞেস করে, কিন্তু লং কেসে ডিডি বলতেই হবে আনসার। মেনলি অনেকগুলো ডিডি বলা যায় আর এইগুলোতেই অ্যাবডোমিনোপেলভিক এসওএল। আর ধর আর পোস্টেরিয়রটা বলছি না, তোর মনে রাখতে পারবি না, ঠিক আছে। তাহলে এটা হলো তোর, এটা ডিডি।